শো হচ্ছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। বুঝতে পারছো তো? মানে কথা বুঝতে পারছো তো? তোমরা যেটা পড়াচ্ছি সেটা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। এরকম অসুবিধা কোনো কোশ্চেন থাকলে তোমরা সাথে সাথে বলবে আমাকে, কারণ আমি এখানে ওখানে কি হচ্ছে আমি ঠিক হয় বা এ হয় আমাকে একটু জাস্ট ইনফর্ম করবে। তো আমরা কি পড়ছিলাম? ক্যারিওটিক, তাই না? 3টে কোষ পড়ছিলাম। কাকে বলা হয় বা নিউক্লিয়াস যুক্ত কোষ কাকে বলা হয়? যে কোষের নিউক্লিয়াসে পর্দা, নিউক্লিয় রস বা বিভিন্ন যে আমাদের ক্রোমোজোম থাকে না, বা সেটা সুগঠিত নয়, যে থাকলেও যদি থাকে সেটা সুগঠিত নয়, সেটা হলো আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বা প্রোক্যারিওটিক কোষ। এখন আমরা যদি বলি এর উদাহরণ কি, এর নিলাম্ন হলো বিভিন্ন মাইক্রোপ্লাজমা, এগুলো সব হলো আদি কোষ। কি মেসোক্যারিওটিক কোষ? যে কোষে সুগঠিত, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস, ক্রোমোজোম একটু রেসপন্স করো তোমরা প্লিজ। অচিন্ত, প্রীতি, সিমরান, রিম্পি, বোঝা যাচ্ছে না। শুনতে পাচ্ছ? আচ্ছা, মেবি স্যারের আজকে হলো সমস্যা, যেটা বুঝলাম আমি তখনই বলতে চাইছিলাম যে স্যারের কোনো কিছু একটা টেকনিক্যাল সমস্যা রয়েছে আজকে। তো যেহেতু আজকে তোমাদের সমস্যাটা চলছে, স্যার কি লাস্ট লেফট হয়েছেন কখন? স্যার লেফট হয়েছেন কতক্ষণ হচ্ছে? 5 মিনিট। স্যার পড়াচ্ছেন, কথা কেটে কেটে আসছিল, ছবি বোঝা যাচ্ছিল না এরকম। স্যার হলো, শোনো, স্যার হলো পড়াচ্ছেন, একা একা পড়াচ্ছেন। হ্যাঁ, বুঝেছে? স্যার একা একা পড়াচ্ছেন। দেখো, আমি একটা ছোট জিনিস তোমাদের করে দিই শর্ট টাইমের মধ্যে। আচ্ছা, আমি ট্যাব থেকে হয়ে ওপেন, তোমার থাকো, আমি আসছি। আর উচ্চকক্ষ হলো লোকসভা। তো এটা রাজ্যসভা শক্তিশালী নিম্নকক্ষ, অর্থাৎ রাজ্যসভা যে শক্তিশালী, এটা অ্যাডপ্ট করা হয়েছিল কোথা থেকে? গ্রেট ব্রিটেন থেকে। আর পিএসসি পাবলিক অ্যাকাউন্ট কমিটি, ঠিক আছে, পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এটাও নেওয়া হয়েছিল এখান থেকে। এছাড়াও দেখো, একক নাগরিকত্বের ধারণা কিন্তু নেওয়া হয়েছিল গ্রেট ব্রিটেন থেকে। মেইন পার্ট, একক নাগরিকত্ব মানে কি বলতো? ধরো তুমি ভারতের নাগরিক, ধরো না, এটা তো বাস্তবিক, ঠিক আছে, ভারতের নাগরিক আমরা, তাহলে আমরা অন্য কোথাও কিন্তু নাগরিকত্ব নিতে পারবো না। একক নাগরিকত্বের এটা বোঝায়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা, এই দুটো সংসদ থাকবে, এবং এখানে রাজ্যসভা
শক্তিশালী হবে। তাহলে এইভাবে আমরা দেখছি মেন বিষয়গুলো কিন্তু রয়েছে সব গ্রেট ব্রিটেন। এছাড়া রয়েছে লোকসভার স্পিকার, হ্যাঁ, লোকসভার নিকট মন্ত্রিসভার দায়বদ্ধতা ইত্যাদি। তাহলে কোনগুলো বেশি করে মনে রাখো আর একটু ভালো করে বলে দিই। এইখানে মনে রাখবে যেটা ভারত শাসন আইন থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আর গ্রেট ব্রিটেন থেকে মনে রাখবে সংসদীয় শাসন ব্যবস্থা, একক নাগরিকত্বের ধারণা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, একই সঙ্গে এরপরে মনে রাখবে শক্তিশালী নিম্নকক্ষ, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। ভেরি ইম্পর্টেন্ট এগুলো, বাকিগুলো তোমাদের পড়তে হবে। কিন্তু এক ফার্স্ট যদি প্রশ্ন আসে এগুলোর মধ্যে থেকে আসার সম্ভাবনা বেশি থাকবে। আর একটা বাদ গেল পাবলিক অ্যাকাউন্ট কমিটি। সেই যে 3-4 দিন আগে ঠান্ডা লেগেছে, এখনো সেটা যায়নি, কথা বললেই শুরু হয়ে যাচ্ছে। মৌলিক মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কি রয়েছে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা, তাই না? আমেরিকা থেকে কি কি রয়েছে দেখো, দেখবে আমেরিকা যুক্তরাষ্ট্র বর্তমানকালে বিশ্বের দাদা হিসেবে কাজ করে এবং সকল জায়গায় সে স্বাধীনতা, অধিকার, হ্যাঁ, এইসব নিয়ে কথা বলে থাকে সাধারণত। তো আমাদের যে মেন বিষয় সংবিধানের প্রস্তাবনা, ইংরেজিতে বলা হয় প্রিম্বেল বলা হয়, ঠিক আছে? এটি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। দেখবে প্রতিটা যে সরকারি বই থাকে, সেই সরকারি বইয়ের ফার্স্ট পোরশনে প্রস্তাবনাটা থাকে, আমরা ভারতীয় নাগরিক বলে সূচনাটা থাকে এবং একটা পুরো স্টেটমেন্ট থাকে। দেখবে এটাকে বলা হয় সংবিধানের ক্ষুদ্র রূপ, ঠিক আছে? প্রস্তাবনাকে কি বলা হয়? সংবিধানের ক্ষুদ্র রূপ বলা হয়, ছোট রূপ, অর্থাৎ সংবিধানের যে মূল বিষয়বস্তু রয়েছে সেটা প্রস্তাবনার মধ্যে তুলে ধরা হয়েছে। এবার এসেছি মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট মানে কি? আমি তোমাদেরকে প্রথম ক্লাসে হয়তো পড়িয়েছিলাম। ফান্ডামেন্টাল রাইট হলো জনগণের জন্য, সকল জনগণের জন্য, অর্থাৎ যারা ভারতের নাগরিক তাদের জন্য যে অধিকারগুলো রয়েছে, সকল নাগরিকদের জন্য একই ধরনের অধিকার, কম এবং বেশি না, এগুলোকে আমরা বলছি মৌলিক অধিকার। এছাড়া রয়েছে বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি। খুব ইম্পর্টেন্ট এটা, যে সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের বিচারপতি যারা রয়েছে তাদের অপসারণ পদ্ধতি, এই যে বিষয়টা, এটা কোথা থেকে নেওয়া আছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া আছে। রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি। তাহলে দেখো রাষ্ট্রপতি কিন্তু গ্রেট ব্রিটেন, এটা মনে রাখছো। কারণ কি দেখো, এখানে সবকিছু মেইন যে পদগুলো, সেই মেইন পদগুলো কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র এসেছে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি কি? রাজ্যসভার চেয়ারম্যান, অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা, এইগুলো সবই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। এবার চলে আসুন সোভিয়েত রাশিয়া। আমরা এই মার্কিন যুক্তরাষ্ট্রকে পুঁজিবাদী দেশ, ক্যাপিটালিজমের এরা বিশ্বাসী ছিল, আর সোভিয়েত রাশিয়া ছিল সাম্যবাদী দেশ। এই দুটো জিনিস মনে রাখবে একই সঙ্গে। তো এখান থেকে মৌলিক কর্তব্য, মানে মৌলিক অধিকার আমরা পেয়েছি কোথা থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র। আর মৌলিক কর্তব্য রয়েছে কোথা থেকে? সোভিয়েত রাশিয়া। এই দুটো জিনিস মনে রাখবে। মৌলিক কর্তব্য হলো সকল জনগণের জন্য দেশ আমাদের কিছু সুবিধা দিচ্ছে, কিছু স্বাধীনতা দিচ্ছে, কিছু অধিকার দিচ্ছে, ঠিক আছে? সেগুলোকে আমরা মৌলিক অধিকার বলছি। আর মৌলিক কর্তব্য হলো, যেহেতু আমরা অনেক অধিকার ভোগ করছি, তো দেশের প্রতি আমাদের কিছু কর্তব্য রয়েছে, যেগুলোকে আমরা বলছি মৌলিক কর্তব্য। আমরা যখন ডিরেক্টিভ প্রিন্সিপাল পড়বো তখন আমরা এটা ডিটেলস আলোচনা করবো। এছাড়া রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তোমরা জানো যে 1951 থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল এবং 2015-তে এসে এটা নীতি আয়োগ হয়েছে, ঠিক আছে? নীতি আয়োগে পরিণত হয়েছে এবং ন্যায় বিচার, জাস্টিস, ঠিক আছে? তাহলে এই তিনটে জিনিস সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। তাহলে মনে রাখবে কিভাবে? মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর ন্যায় বিচার। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা ভারতের প্রয়োগ দেখতে পেয়েছি এই 51 থেকে 1951। এছাড়াও কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু চীনের ক্ষেত্রে ছিল। তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বললে তিনটে দেশের কথা আসে, একটা হলো সোভিয়েত রাশিয়া, একটা হলো চীন, আর একটা হলো ভারত।
ভারত নিয়েছিল কার কাছ থেকে? সোভিয়েতের কাছ থেকে নিয়েছিল কনসেপ্ট। আচ্ছা, নেক্সট চলে আসো পরেরটা, আয়ারল্যান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আয়ারল্যান্ডের হলো রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। বহু পরীক্ষা এসেছে প্রশ্নটা যেটা নেওয়া হয়েছে। রাজ্যসভা রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য, যেটা হলো উচ্চকক্ষে 12 জন, নিম্নকক্ষে 2 জন, তাই না? সরি, নিম্নকক্ষে 12 জন, উচ্চকক্ষে 2 জন, আমরা এটা জানি। তো এই যে রাষ্ট্রপতি যে সদস্যদের নিয়োগ করছে, এইটা নেওয়া হচ্ছিল কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে। আর রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতিকে কিভাবে নির্বাচন করা হবে, কারা কারা ভোট দেবে, এই বিষয়ক যে কনসেপ্টটা নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে। আমরা ইতিমধ্যে রাষ্ট্রপতি পড়েছি, সেখানে জেনেছি যে টোটাল যে এমএলএ থাকে, সরি এমপি থাকে সব রাজ্যের এমপি, এবং দিল্লি এবং দমন দ্বীপে তোমার এমপিরা, আর যে সকল বিধানসভা রয়েছে সেই বিধানসভার এমএলএরা ভোট দেন এই নির্বাচনে, রাষ্ট্রপতি নির্বাচনে, ঠিক আছে? একক হস্তান্তর যুক্ত ভোটে জয়লাভ করবে যে সেই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হন ভারতের ক্ষেত্রে। আমাদের লাস্ট রাষ্ট্রপতির নাম বলো তো কেউ, লাস্ট যে রাষ্ট্রপতি তার নাম কি? লাস্ট রাষ্ট্রপতির নাম কি, মানে বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। হ্যাঁ, দ্রৌপদী মুর্মু। এর আগে তিনি কোথাকার দায়িত্বে ছিলেন? ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে কি ছিলেন? ঝাড়খণ্ডের কোন দায়িত্বে ছিলেন? ঝাড়খণ্ডের এমপি ছিলেন হয়তো। আচ্ছা, ঠিকভাবে মনে এবার পড়ছে চলে না। আসো অস্ট্রেলিয়া। দেখো অস্ট্রেলিয়াতে কি কি নেওয়া আছে, যুগ্ম তালিকা। এটার সঙ্গে মনে রাখবে এটা যুগ্ম, অর্থাৎ আমরা যুগ্ম বলতে কমপক্ষে 2 জনকে বুঝি, যে যুগ্ম মানে 2 জন। আর যৌথ বলতেও কমপক্ষে আমরা 2 জনকে বুঝি, তাই না? তাহলে যুগ্ম তালিকা, যৌথ অধিবেশন, এই কনসেপ্ট কোথা থেকে? অস্ট্রেলিয়া থেকে। প্রস্তাবনার ভাষা, অর্থাৎ আমরা প্রিমবেলের যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটা অস্ট্রেলিয়া থেকে অ্যাডাপ্ট করেছি। আর ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নিয়ম বা বিধি, ইম্পোর্ট এক্সপোর্ট যে সকল বিজনেস গুলো হয় সেগুলো নিয়ম বা বিধি আমরা অস্ট্রেলিয়া থেকে পেয়েছি। কানাডা থেকে কি হয়েছে? কানাডা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। কেন্দ্র যে আমাদের সমগ্র দেশের মূল শক্তি বা চালিকা শক্তি, সেটা নেওয়া হয়েছে কানাডা থেকে। আর একটা জিনিস এখানে দেখো তোমরা গুলিয়ে ফেলবে, এটা হলো ভারত শাসন আইন 1935। কি বলছে? যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলেছে। কানাডা কি বলেছে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। তাহলে কাঠামো এক, ব্যবস্থা কিন্তু এক, আলাদা, দুটো কিন্তু আলাদা বিষয়। এই দুটো জিনিস ভালোভাবে টার্মটা মনে রাখবে। কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন এবং কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতার বন্টন। তাহলে এখান থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা থেকে আমরা বলতে পারি একটা কেন্দ্র সরকার থাকবে, সেন্ট্রাল সরকার থাকবে, একটা প্রতি রাজ্য সরকার থাকবে, তাই না? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এটা বলছে, মানে কেন্দ্রের সঙ্গে প্রতিটা রাজ্যের যে অন্তঃ সম্পর্ক রয়েছে, মধ্যে যে সম্পর্কটা রয়েছে, সেই সম্পর্কটার মধ্য দিয়ে পুরো দেশটা চলে। এই জন্য আমাদের দেশ একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা পড়ার দেশ, বোঝা গেল? আর এই ব্যবস্থা পড়ার মূল চালিকা শক্তিকে কেন্দ্র, যেটা আমরা কেন্দ্রীয় সরকার বলি। এবং কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, অর্থাৎ এখানে দেখবে যে একটা লিস্ট থাকে, কেন্দ্র তালিকার লিস্ট, অর্থাৎ কোন কোন বিষয়ে কেন্দ্র তার ক্ষমতা ভোগ করছে। আর একটা হচ্ছে রাজ্য তালিকার লিস্ট, আর একটা হচ্ছে যৌথ তালিকার লিস্ট। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা সম্পর্ক, ক্ষমতা বন্টন, ওইটা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, অস্ট্রেলিয়া। হ্যাঁ, কানাডা। অস্ট্রেলিয়া বলছো? দেখতে হবে।
দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা যদি আলাদা হয় আমি এডিট করে দিয়ে দেবো, ঠিক আছে, পরে দেখছি আমি। এটা শেষ করি। তো দক্ষিণ আফ্রিকা থেকে রয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি। এটা কিভাবে মনে রাখবে দেখো, আমি একটা ট্রিক্স বলে ছোট্ট করে। এটা হলো, আমরা জানি যে গান্ধীজি, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকাতে গিয়েছিলেন এবং সেখানে একটা আন্দোলন চলছিল। আন্দোলনটা কি? আন্দোলনটা হলো কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ আন্দোলন, তাই তো আমরা এটা জানি। তো গান্ধীজি সেই আগের দিন ক্লাসে আমি বলেছিলাম যে 1915-তে 9 জানুয়ারিতে ফেরে এবং এই দিন প্রবাসী ভারতীয় দিবস পালন করা। তো এখন ঘটনা হলো এই যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকাতে গিয়েছিলেন এবং সেখানে এই কালো চামড়ার মানুষ আর সাদা চামড়ার মানুষের মধ্যে উভয় পরিবারে একটা সংঘাত চলছিল। তিনি এরই বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছিলেন এবং সেখানকার যে নিয়ম ছিল বা যে আইন ছিল, যে ব্যবস্থা করা ছিল, তার পরিবর্তন বা সংশোধন কিন্তু চেয়েছিলেন তিনি। তাই এখান থেকে মনে রাখবে, সংশোধন থেকে মনে রাখবে সংবিধান সংশোধন পদ্ধতি বা অ্যামেন্ডমেন্ট পদ্ধতি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। আর মনে রাখার যে সংযোগ, সেই সংযোগটা হলো কি, গান্ধীজি দক্ষিণ আফ্রিকাতে গিয়েছিলেন, তিনি সেখানে আন্দোলন করেছিলেন, সেখানে যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনা সংশোধন করার জন্য। বোঝা গেল? এবারে নেক্সট চলে আসো রাজ্যসভার সদস্যদের নির্বাচন। রাজ্যসভা যে সদস্য রয়েছে, বিভিন্ন যে সদস্য, অর্থাৎ রাষ্ট্রপতি যে 12 জনকে বাঁচে, সে ছাড়াও আরো যারা আছে তাদের নির্বাচন কিভাবে হবে সেই পদ্ধতি। জার্মানি জরুরি অবস্থা এবং জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ করার যে সকল নিয়ম রয়েছে, বুর্গিজা দিয়ে জার্মানি, বুর্গিজা দিয়ে জরুরি অবস্থা, জাস্ট এটা মনে রাখবে। জার্মানি জরুরি, জার্মানি বুর্গিজা, হ্যাঁ, জার্মানি জরুরি অবস্থা। এবং জরুরি অবস্থা আমরা জানি যে আর্টিকেল 20 এবং আর্টিকেল 21, এই দুটো রাষ্ট্রপতি কি করতে পারে, এই দুটো রদ করতে পারে, তাই তো? শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। তো এবারে সুইডেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিসেন্টলি ইনপুট হয়েছে লোকপাল সম্পর্কিত ধারণা। লোকপাল, প্রথম লোকপালের নাম বলো ভারতে। বেণুগোপাল, তাই তো? জাপান থেকে নেওয়া হয়েছে কি, সুপ্রিম কোর্ট। এই দেখো, জাপানের সুপ্রিম কোর্টের কার্য পরিচালনা নিয়মাবলী, মানে সুপ্রিম কোর্টের যে কাজ চলবে, হ্যাঁ, সেই মানে প্রসিডিউরটা এখান থেকেই নেওয়া হয়েছে, জাপান থেকে। তাহলে দুটো জিনিস একটা জরুরি থেকে মনে রাখবে, জার্মানি আর জাপানের সঙ্গে যেন আবার জরুরি, এখানে বুর্গিজা দিয়ে যেহেতু জাপান হয়, তাহলে এটা যেন গুলিয়ে ফেলো না। জাপান থেকে সুপ্রিম কোর্ট, জাপানের যে রয়েছে সংসদ, তাকে ডায়েট বলা হয়, হ্যাঁ, এখান থেকে একটু মনে রাখবে। ফ্রান্স থেকে কি নেওয়া আছে, প্রজাতন্ত্র ও উপস্থাপনায় স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের আদর্শ। দেখো আমি এই বিষয়ে বলি, কত 1779 একটা বিপ্লব হয়েছিল, বলো তো ফ্রান্সের কি বিপ্লব? বলো কি বিপ্লব, কে বলতে পারবে? 1789 সালে, 79 না, সরি 89। ফ্রান্স রিভলিউশন, ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লবে একটা রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, এই রাজতন্ত্রকে উৎখাত করেছিল ফরাসি জনগণ, ঠিক আছে? এই নিয়ে বললে অনেক টাইম চলে যাবে, ছোট্ট করে বলি যে জনগণ এই সরকারের উৎখাত করে তারা সাম্য, স্বাধীনতা, মৈত্রী, সাম্য, এই দেখো এটা সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্বের আদর্শ মানে মৈত্রী, এই তিনটে ইনপুট করেছিল তাদের সংবিধানে। আর এই তিনটে কনসেপ্টকে আমরা অ্যাডপ্ট করেছি কোথা থেকে? ফ্রান্স থেকে। মনে রাখবে,
ফ্রান্সের যে ফরাসি বিপ্লব ছিল সেই ফরাসি বিপ্লবের যে মূল আদর্শ সাম্য স্বাধীনতা মৈত্রী এটা নিয়েছিলাম আমরা ফ্রান্স থেকে, আর এটা সঙ্গে প্রজাতন্ত্র অবশ্যই যুক্ত। তাহলে আমরা যদি রিভিশনে যাই একটু, যে আমরা কি কি এখানে পড়লাম, আমরা পড়লাম যে গ্রেট ব্রিটেন থেকে মূল মূল বিষয়গুলো নেওয়া হয়েছে, ক্ষমতাধর বিষয়গুলো, লাইক কি সংসদীয় শাসন ব্যবস্থা ভারতে থাকবে, সংসদ কেন্দ্রিক। দেখো এছাড়া এই যে এতটা পয়েন্ট আছে এখানে, এখানে কিন্তু সংসদের কথা কিন্তু আর কোথাও কিন্তু বলা নেই। অতএব স্ট্রিক্টলি তোমরা যদি মনে রাখবে যে সংসদ নিয়ে যদি কোনো উৎস সংক্রান্ত প্রশ্ন থাকে, তাহলে তোমরা একসঙ্গে উত্তর করে দেবে গ্রেট ব্রিটেন। সংসদ সংক্রান্ত যদি কোনো উৎস দিয়ে প্রশ্ন থাকে, তাহলে দেখো সংসদীয় শাসন ব্যবস্থা, আবার এখানে বলছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এই দুটো তো পেয়ে গেলাম আমরা সংসদ থেকে। হ্যাঁ, এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে। বিভিন্ন যে অধিকার, সে অধিকার সংক্রান্ত বিষয় আমরা যেরকম মৌলিক অধিকার এবং প্রস্তাবনা দেখতে পাইছি তোমার এই সুপ্রিম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, বোঝা গেল? মৌলিক কর্তব্য ভালোভাবে মনে রাখবে। এই যে ডিরেক্টিভ প্রিন্সিপাল, রাষ্ট্র পরিচালনায় নির্দেশাত্মক নীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যুগ্ম তালিকা, যৌথ অধিবেশন, হ্যাঁ, তারপর এখানে লোকপাল, জরুরি অবস্থা, আর এখানে তোমার হলো সুপ্রিম কোর্ট, আর এখানে সাম্য স্বাধীনতা মৈত্রী, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এইগুলো, একক নাগরিকত্বের ধারণা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এইগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। আর এই যে রাষ্ট্রপতি আছে, এইগুলো থেকেই আসে প্রশ্ন। ঠিক আছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো প্রস্তাবনাটা, আমি সামনের দিন বলবো। টাইমটা কত হয়েছে দেখি, আমার টেটের ব্যাচ আবার পড়াতে শুরু করতে হবে, 6 মিনিট আছে। প্রস্তাবনাটা বলি আমরা। দেখো, ভারতীয় যখন যে কোনো স্কুলের বই খুলবে সরকারি লেখা থাকে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে অভিহিত করা হয়েছে, তাই তো? সমাজতান্ত্রিক আদর্শটি স্বীকৃত হয়েছে ভারতীয় প্রস্তাবনায়, তবে সমাজতন্ত্র ইউরোপীয় সমাজতন্ত্র থেকে পৃথক একটি ধারণা। এখানে সমাজতন্ত্র বলতে বুঝিয়েছে যে সমাজে যত মানুষ থাকে তাদের কল্যাণ করতে হবে, তাদের জন্য সরকার নিবেদিত, সরকার তাদের কল্যাণের জন্য সর্বদা সচেষ্ট থাকবে। এটার থেকেই সমাজতন্ত্রটা এসেছে মূলত। ধর্মনিরপেক্ষ মানে কি আমরা জানি ইতিমধ্যে, এটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ সকল ধর্ম যে যার ইচ্ছা মতো রুচি মতো যে কোনো ধর্ম পালন করতে পারে এবং সেই ধর্ম প্র্যাকটিস করতে পারে, এটা রয়েছে। আমরা এটা পেয়েছি, তোমার ধর্মনিরপেক্ষতার কথা পেয়েছি কততম সংবিধান সংশোধন, 42তম সংবিধান সংশোধন, সালটা কত? 1976 সাল। ঠিক আছে, এটা প্রথমে সংবিধানে ছিল না ধর্মনিরপেক্ষ কথাটা, পরে ইনপুট হয়েছে এই 76-এ। গণতন্ত্র কথার অর্থ কি? সংবিধানের উদ্দেশ্য হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এইরূপ গণতন্ত্র বলতে বোঝায় সকল প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ভিত্তিতে নির্বাচন প্রতিনিধি দ্বারা পরিচালিত সরকার গঠন। অর্থাৎ দেশের যে সরকার গঠন হবে সেটা আমরা যারা ম্যাচিউর রয়েছি, অর্থাৎ যারা নাগরিক রয়েছি, তারা কি ভোট দেব, একটা নির্বাচনের মাধ্যমে সঠিক নির্বাচন হবে, তার মাধ্যমে সরকার হবে, সেই সরকার কি গঠন করবে, মানে রাষ্ট্রটা পরিচালনা করবে। এটাই গণতান্ত্রিক পদ্ধতি, যদিও আমরা এটা গন্ডগোল দেখতে পাই। ঠিক আছে, সাধারণতান্ত্রিক রাষ্ট্র বলতে কি বোঝানো হয়েছে দেখো, এর অর্থ হলো যে ভারতে রাজা বা রাজতন্ত্রের কোনো উৎস বা স্থান নেই। ভারতের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, যিনি পরোক্ষভাবে নির্দিষ্ট সময়কালের জন্য নির্বাচিত হন। এছাড়া এখানে স্ত্রী পুরুষ বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে নির্বাচিত হওয়ার অধিকার আছে। বোঝা গেল? এই জন্য আমরা সাধারণতান্ত্রিক বলেছি, অর্থাৎ সকলেই সমান, যে কোনো মানুষ যে কোনো জায়গায় দাঁড়াতে পারবে। যার একটা প্রকৃষ্ট উদাহরণ হলো বর্তমান দ্রৌপদী মুর্মু, একজন আদিবাসী ওমেন হওয়ার সত্ত্বেও তিনি কিন্তু রাষ্ট্রপতি হয়েছেন, যেটা আমাদের এই সাধারণতন্ত্রের একটা বৈশিষ্ট্যকে স্ট্রং করে আনো।
এবারে 1787 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন সংবিধানে একটি প্রস্তাবনা যুক্ত হয়। তারপর জাপান, আয়ারল্যান্ড, ব্রহ্মদেশ প্রভৃতি দেশের সংবিধানের শুরুতে প্রস্তাবনা যুক্ত হতে দেখা যায়। তাহলে আমরা দেখছি যে প্রস্তাবনাটা আমরা ফলো করেছি কোথা থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, তাই না? তো এই মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের যে সংবিধান সেখানে পুট করেছিল কবে প্রস্তাবনাটা? 1787। তারপরে আমরা নিলাম, আমরা অর্থাৎ ভারতীয়রা প্রস্তাবনা যুক্ত করলো। তারপরে জাপান, আয়ারল্যান্ড, ব্রহ্মদেশ এরাও এই দেশগুলো তাদের সংবিধানের একটা প্রস্তাবনা রচনা করলেন, সামারি অফ কনস্টিটিউশন। ঠিক আছে, সংবিধানের সামারি বা সারসংক্ষেপ বলতে পারো এই প্রস্তাবনাটি। দেখো এখানে একটা পয়েন্ট দেওয়া আছে যে 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধন অনুসারে ভারতকে সাধারণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অভিহিত করা আছে। এই ধর্মনিরপেক্ষ এবং সাধারণতান্ত্রিক এই দুটো শব্দ এখানে যুক্ত করা হয়েছিল, দুটো শব্দ। তাহলে মনে রাখবে, একটা হলো ধর্মনিরপেক্ষ শব্দ আর একটা হলো সাধারণতান্ত্রিক। এই দুটো শব্দ পুট করা হয়েছিল কত? 1976। বোঝা গেল? এবারে আমি তোমাদেরকে কিছু কোশ্চেন দেবো, সেই কোশ্চেনটা তোমরা সলভ করবে। আর এই নোটসটা দিয়ে দেবো, আগের দিনের নোটস এবং আজকের নোটসটা দুটোই দিয়ে দেবো। আর কিছু কিছু জিনিস যেটা তোমাদের অ্যাড করে দিয়েছি টিচমিটে দেখবে, টিচমিট থেকে ওখানে পরপর পেয়ে যাবে ক্লাসগুলো, সরি পিডিএফ গুলো। ওই কারণে একটা পিডিএফ ফাইল করে দিয়েছি ওখানে, যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের বিষয়ে যে নোটস থাকবে সেই নোটস গুলো ওখান থেকে তোমরা কালেক্ট করবে, ওখান থেকে দেখে নেবে। আর রইল 5000 এমসিকিউ পিডিএফ, 5000 এমসিকিউ পিডিএফ আমার কাছ থেকে কালেক্ট করে নেবে। আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, হ্যাঁ গ্রুপে দিয়ে দিয়েছি। দেন যদি কারোর প্রয়োজন হয় তো আমার কাছ থেকে আবার চেয়ে নেবে। ওখান থেকে তোমাদের প্রশ্ন যেটা ধরবো 500, প্রথম 500 প্রশ্ন আগামীকাল, না বৃহস্পতিবার, আগামীকাল কিন্তু ধরবো। তো রেডি থেকো এবং পড়ে নিও, কারণ সামনেই পরীক্ষা। তোমাদের জিকে পোর্শন যেমন উন্নত হতে হবে, অন্য কিছুতেও উন্নত হতে হবে, বুঝে গেল? এবারে আসছে ম্যাথের ক্লাস। ঠিক আছে, স্যারকে বললাম, স্যার বলছে যে ফেব্রুয়ারি থেকে ম্যাথের ক্লাসটা দেবে। এবারে এই জন্য আমি একটা ম্যাথের ক্লাস রাখবো ভেরি সুন। ম্যাথের ক্লাস আমি রাখার চেষ্টা করবো, বেসিক ম্যাথ। হ্যাঁ, ইতিমধ্যে অনেকে ম্যাথের ক্লাস করেছো তোমরা, পুরোনো ম্যাথের যারা আছো তারা করেছো অনেকে। এখান থেকে পরবর্তীকালে যে পড়াটা আমরা ধরবো সেটা হলো সংবিধানের যে পার্টটা, বিভিন্ন অধ্যায় এবং ধারা, বুঝা গেল? এখানে দেখো টোটাল 22টি অংশ রয়েছে। এই 22টি অংশে আলোচ্য বিষয় কি কি? সংবিধান যখন রচনা হয় তখন সংবিধানের টোটাল ধারা ছিল 395, মানে 395, মানে 395। হ্যাঁ হ্যাঁ, এখন তো 24টি হয়ে গেছে। এখন সংশোধন হবে, যেরকম রিসেন্টলি বিভিন্ন বিল চলে এসেছে, বিভিন্ন বিল পাস হয়েছে, ওটা কন্টিনিউ বৃদ্ধি হতে থাকবে, বোঝা গেল? একটা মানে সংসদ আইন তৈরি করবে, সে আইন প্রণয়ন হবে, সেটা সংবিধানের নতুন ধারা তৈরি হবে, সেই ধারায় চলে আসবে, বোঝা গেল? এখন আপডেট কত? 24টি না? হ্যাঁ স্যার। আচ্ছা, তো চলো আবার ক্লাস শুরু করতে হবে, অলরেডি ক্লাস টাইম হয়ে গেছে। আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আমি রাতের বেলা নোটটা দিয়ে দেবো, ঠিক আছে? আর আমি নোট দিতে ভুলে গেলে বলবে আমাকে, হ্যাঁ? আর তোমাদের যখন ক্লাস চালু হবে অবশ্যই তোমরা কি করবে জানো, ক্লাসটা তুমি স্যারকে বলবে যে স্যার রেকর্ডটা করছেন, জিজ্ঞাসা করে নেবে। হ্যাঁ, মানে ইদানিং হচ্ছে কি ভুলে যাচ্ছি আমি। আর ওই যে স্যারেরা থাকবেন ক্লাস করাবেন সেগুলো তোমরা ওইভাবে বলে দেবে যে স্যার রেকর্ডিং হচ্ছে না। এখানে দেখবে যে একটা হচ্ছে, এই যে কম্বাইন, এই ওই লেখাটা থাকবে ওখানে, তখন বুঝতে পারবে। আচ্ছা, কতদিন ইংরেজি ক্লাস করেছিলে? কনসেপ্ট ক্লিয়ার ছিল সব? হ্যাঁ স্যার, যেটা পড়িয়েছি মোটামুটি ক্লিয়ার হয়ে। ওকে ওকে, চলো তাহলে ঠিক আছে, চাচ্ছি তাহলে। গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট।